হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মির্জালাল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইজি ট্রান্সলেশন টেকনিক্স এই যে প্লে লিস্টের 1 নম্বর অংশ নিয়ে কথা বলবো। আমরা অনেকগুলো টেকনিক ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা খুব সহজে কঠিন কঠিন বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন, অথবা ইংরেজি দেয়া থাকলে সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে পারেন। সেই যতগুলো টেকনিক দিব আমরা, তার ওই একটা টেকনিক বা 1 নাম্বার টেকনিকটা আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। একটু যদি মনোযোগ সহকারে আমাদের সাথে থাকেন, তাহলে আশা করি এরপরে আপনাকে আর এইটা বুঝতে লিখতে সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, সো চলুন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল যে আলোচনাটা, সেই আলোচনায় আমরা চলে যাই। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই বোর্ডে আমি এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি যে একজন পুলিশ যেমন দেশের জন্য কাজ করে, একজন কৃষকও তেমনি দেশের জন্য কাজ করে। এই যে দেখেন এই বাক্যটাতে আপনি যদি খেয়াল করেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা যেমন রয়েছে আর এইখানে একটা তেমন রয়েছে। এই যেমন তেমন যুক্ত যদি কখনো আপনি বাক্য পান, তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে বা যেভাবে ট্রান্সলেট করতে হবে, সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় বা সেটাই আমাদের আজকে প্রতিপাদ্য বিষয়। তো আসেন আমরা এটাকে একটু যদি ভেঙে বলি, তাহলে আমরা একদম ভেঙে দুটো সিম্পল সেন্টেন্স বানিয়ে যদি এটাকে বলি, তাহলে আমরা বলবো একজন পুলিশ দেশের জন্য কাজ করে। আবার যদি ভেঙে পরের বাক্যটা বলি, একজন কৃষক দেশের জন্য কাজ করে। এই যে দুটো বাক্য, এটাকে যেমন তেমন দিয়ে আমরা যুক্ত করলাম, বললাম একজন পুলিশ যেমন দেশের জন্য কাজ করে, তেমনি একজন কৃষকও দেশের জন্য কাজ করে। এই বাক্যটাকে আমরা কিভাবে খুব চমৎকার ওয়েতে ট্রান্সলেট করতে পারি? হ্যাঁ, এটা অনেকগুলো ওয়েতে হয়তো আপনি চাইলে ট্রান্সলেট করতে পারবেন, বাট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে এবং ইজিয়েস্ট ওয়ে যেটা আর কি, সেটা নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। মাথায় রাখবেন, আপনি যখনই এই যেমন তেমন যুক্ত বাক্য পেয়ে যাবেন, তখন আপনাকে যেই কাজটা করতে হবে, এইটাকে ট্রান্সলেট করতে গেলে একটা গ্রামাটিক্যাল আইটেম আছে যেটার নাম হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ওকে, এইটা আবার যদি নেগেটিভ বাক্য হতো, সেক্ষেত্রে আমরা এটাকে বলতাম নেগেটিভ এগ্রিমেন্ট। তো আমাদের এই বাক্যে যেহেতু নট নেই, সো আমরা নেগেটিভ এগ্রিমেন্টটাকে কেটে দিলাম। আমরা কিভাবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মাধ্যমে যেমন তেমন যুক্ত বাক্যগুলোকে কভার করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। মাথায় রাখেন, এখান থেকে বিসিএস এ নিয়মিত প্রশ্ন আসে যেমন তেমন যুক্ত লাইন দিয়ে। ওকে, ঠিক তেমনি এখান থেকে ব্যাংক জবে কয়েকবার প্রশ্ন আসে। আপনারা চাইলে আমি দেখাতে পারি, প্রয়োজন আমি পরবর্তীতে আপনাদেরকে এটা নিয়ে আবার একটা ভিডিও দিব, দেখতে পাবেন। তো আসেন আমরা প্রথমে এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টের যে রুলটা, সেটা যাতে আর ভুল না করি, আমরা সেটা একবার দেখে নেই। তাহলে আমি আপনাদের এখানে রুলটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা প্রথমে দেখব অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা মূলত কি? বলি, এন্ড দ্বারা যুক্ত দুটো বাক্যের সাবজেক্ট ছাড়া বাকি সব যদি একই রকম হয়, সেক্ষেত্রে আপনি এন্ড এর পরের যে অংশটা, সেটা হুবহু না লিখে কিছুটা পরিবর্তন করে বা শর্টকাটে লেখার টেকনিকটার নামই হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ওকে, এখানে মাথায় রাখবেন, আমি একটু বলে দিই আপনাদেরকে। এন্ড দ্বারা যুক্ত দুটি বাক্যের সাবজেক্ট ছাড়া বাকি সব, এন্ড দ্বারা যুক্ত দুটি বাক্যের সাবজেক্ট ছাড়া বাকি সব একই হলে, সেক্ষেত্রে আমরা যেই কাজটা করব, এখানে আমরা একটা মারাত্মক স্ট্রাকচার ব্যবহার করতে পারি, খুব ইজিলি আমাদের কাজে আসবে। ধরে নেন আমাদের দুটো বাক্য থাকলো, প্রথমে থাকলো একটা সেন্টেন্স, আমি এটাকে এইভাবে লিখে দিচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স 1 প্লাস এন্ড, এরপরে আবার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, মানে নট বা না বোধক বাক্য থাকবে না, অ্যাফার্মেটিভ হবে। যদি এইরকম কখনো বাক্য পান, আপনাকে যেই কাজটা করতে হবে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স 1 প্লাস এন্ড এতটুকু ঠিকঠাক রাখবেন, রেখে এই যে পরের যেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার পুরো অংশটা আমরা লিখতে পারবো না বা আমাদেরকে লিখতে দেয়া যাবে না। এক্ষেত্রে আমরা এটাকে দুটো ওয়েতে লিখতে পারি। ওকে, দুটো ওয়েতে লিখতে পারি। আপনি লিখতে পারবেন সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি, বা এটাকেই আপনি এভাবে লিখতে পারবেন
সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অলসো অর টু, যে কোনো একটা ওয়েতে লিখতে পারবেন। এবং তখন এই বাক্যটার বাংলা হয়ে যাবে যেমন ডট 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 তেমন। আসেন আমি জাস্ট আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি লিখে দেখাই, তাহলে এটা আপনাদের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ। তাহলে ধরেন আমি একটা বাক্য লিখতেছি, আমি একটা বাক্য লিখলাম যে রানা ইজ ভ্যারি ক্ষয়, রানা অত্যন্ত লাজুক, and রূপা ইজ ভ্যারি ক্ষয়, রূপা অত্যন্ত লাজুক। তাহলে দেখেন রানাও লাজুক রূপাও লাজুক, এই দুইটা বাক্যের ক্ষেত্রে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন রানা সাবজেক্ট রূপা সাবজেক্ট, এই দুটো জিনিস হচ্ছে ডিফারেন্ট, রানা আর রূপা। এই রানা আর রূপারে আপনি যদি বাদ দেন তাহলে দেখতে পাবেন এখানে ইজ আছে, এইখানে ইজ আছে, এইখানে ভ্যারি ক্ষয় আছে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। কেন এটা অবজেক্ট বা এক্সটেনশন না, এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি, এখানে লিখে দিলাম কমপ্লিমেন্ট। আচ্ছা তাহলে খেয়াল করেন এই যে রানা ইজ ভ্যারি ক্ষয়, রূপা ইজ ভ্যারি ক্ষয়, এন্ড দ্বারা যুক্ত, এখানে রানা রূপারে বাদ দিলে বাকি সব একই রকম। এই বাক্যটা যদি আমরা এইভাবে লিখি, এইভাবেই যদি লিখি, আপনি বলতে পারেন ভাইয়া এইভাবে লিখলে বাক্যে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে তখন এটাকে বাহুল্য দোষ বা রিডান্ডান্সি ধরা হবে। কারণ আমরা জানি ম্যাথমেটিক্সে আমরা যদি px প্লাস py প্লাস pz এইভাবে লিখি আমাদের অঙ্ক কিন্তু কেটে দেওয়া হয়। তাহলে আমাদেরকে কি করতে হয়, যেহেতু এই যে পি এক্স ওয়াই জেড তিনটার সাথেই যুক্ত রয়েছে, তখন আমরা এটাকে সাধারণত কমন নেই, সেক্ষেত্রে আমরা লিখি পি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তা না হলে এটাকে বাহুল্য দোষ বলা হয়। এই যে দেখেন এটা যেমন ম্যাথমেটিক্যাল রিডান্ডান্সি বা গাণিতিক বাহুল্য দোষ, এটা হয়ে গেছে আমাদের লিঙ্গুইস্টিক রিডান্ডান্সি, ভাষাগত রিডান্ডান্সি। তাহলে এই জায়গাটাতে আমরা কি করব, আমরা প্রথম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা সেটাকে অক্ষত রাখবো, এটাকে আমরা কোনো ঝামেলা করব না। তাহলে আমরা এটাকে জাস্ট এইভাবে রাখলাম যে রানা ইজ ভ্যারি ক্ষয়, রানা অত্যন্ত লাজুক, এন্ড এইবার দুটো ওয়ের যে কোনো একটা ওয়েতে আপনি লিখতে পারবেন, আপনি যে কোনো একটা ওয়েতে লিখতে পারবেন। সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এভাবে লিখতে পারবেন। তাহলে আমরা সো লিখবো, রানা ইজ ভ্যারি ক্ষয় এন্ড সো, এরপর অক্সিলারি ভার্ব লাগবে, এখানে অক্সিলারি ভার্ব কি ছিল, ইজ, এন্ড সো ইজ, এবার সাবজেক্ট হচ্ছে রূপা। এই যে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে এবার এই বাক্যটার বাংলা হলো রানা যেমন খুবই লাজুক তেমনি রূপাও অত্যন্ত লাজুক, অথবা রানা যেমন অত্যন্ত লাজুক তেমনটা রূপাও। এই যে দেখেন এটাকেই বলা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। চাইলে আপনি এই বাক্যটাকে এইভাবে লিখতে পারতেন, রানা ইজ ভ্যারি কয় এন্ড সাবজেক্টটা আগে লিখতে পারেন রূপা, এরপর অক্সিলারি ভার্ব ইজ, এবার হয় অলসো অথবা টু লিখলেই কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। আর যখন আপনি দেখবেন যে অক্সিলারি ভার্ব নাই, আমি এটা এখানে লিখে দিচ্ছি, অক্সিলারি ভার্ব না থাকলে, তার মানে আপনি অক্সিলারি ভার্ব পাচ্ছেন না, যেমন আই লাভ ইউ, আই টেক টি, শি কল্ড মি, এগুলোতে অক্সিলারি ভার্ব নাই। না থাকলে সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে V1 আছে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নেবেন। যদি দেখেন V2 আছে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নেবেন। আর যদি দেখেন ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নেবেন। আশা করি এতটুকু আপনারা বুঝে ফেলেছেন। আমি আপনাদেরকে জাস্ট আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। এবার ধরে নেন আমি লিখলাম যে মাই ফাদার took tea, আমার বাবা চা পান করতেন, and I took tea, আমিও চা পান করতাম। তাহলে দেখেন আমার বাবা চা পান করতো, আমিও চা পান করতাম। এই এন্ড এইভাবে যুক্ত না করে আমি এটাকে বাংলায়, মানে বাংলায় যদি বলি যে আমার বাবা চা পান করতো এবং আমি চা পান করতাম না, বলে আমি কিভাবে কি বলতে পারি বাংলায়, আমার বাবা যেমন চা পান করতো আমিও তেমনি চা পান করতাম। এখন এই বাক্যটাতে জাস্ট একটু যদি খেয়াল করেন, আপনি দেখেন মাই ফাদার আই, এইটারে যদি বাদ দেন, এই যে টুক V2 টি অবজেক্ট, টুক V2 টি অবজেক্ট, এই জায়গাটাতে আমরা সাবজেক্ট ছাড়া বাকি সব কিছু মিল পেলাম, সাবজেক্ট দুটোই ঝামেলা করে ফেলছে। সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেয়া নাই, বাট আমরা জানি
V2 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড হয়। তাহলে আমরা এই জায়গাটাতে কি করব, আপনি আশা করি ইতোমধ্যে বুঝে ফেলছেন এখানে আমার আসলে কি করা উচিত। তাহলে আমি বাক্যটাকে এইভাবে লিখবো, মাই ফাদার took tea and, এবার যে কোনো একটা উপায় লেখা যায়, সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এই সো অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডিড আসবে, সো ডিড আই। বাংলা হয়ে গেল, আমার বাবা যেমন চা পান করতো তেমনটা আমিও করতাম। ওকে, একইভাবে দেখেন আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, আগে লিখতে পারি আমি সাবজেক্ট আই, এবার অক্সিলারি ভার্ব ডিড, তারপর অলসো অর টু। এই যে দেখেন, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এই রুলটাকে আপনি মাথায় রেখে খাতায় খুব সুন্দর করে, একজন পুলিশ যেমন দেশের জন্য কাজ করে, একজন কৃষকও তেমনি দেশের জন্য কাজ করে, এই বাক্যটা কমপ্লিট করতে পারেন। তাহলে ধরে নেন আমি এন্ড দ্বারা প্রথমে জাস্ট আমি এতটুকু বলতে পারি, একজন পুলিশ দেশের জন্য কাজ করে। তারপরে দেখেন একজন কৃষক, ওটাকে কেটে দিলাম আমি আপাতত, হ্যাঁ, এই যেমনটাকে কেটে দিলাম, এই তেমনটাকে কেটে দিলাম, দেশের জন্য কাজ করে। তাহলে আমি দুটো বাক্য পাচ্ছি, এন্ড দ্বারা যুক্ত করব আ পুলিশম্যান, একজন পুলিশ বোঝালে পুলিশম্যান লিখতে হয়, হ্যাঁ। আর যদি একজন আর্মি বোঝায় তাহলে আমরা লিখি অ্যান আর্মি পারসন, হ্যাঁ, এটাকে আপনার ডিকশন বলা হয়। পুলিশম্যান ওয়ার্কস ফর দ্য কান্ট্রি। এবার আমরা অ্যান্ড দিয়ে যোগ করি, অ্যান্ড ফার্মার ওয়ার্কস ফর দ্য কান্ট্রি। এই যে দেখেন হয়ে গেছে, একজন পুলিশ দেশের জন্য কাজ করে, একজন কৃষক দেশের জন্য কাজ করে। এইবার আমরা এটাকে ভেঙে নিলাম। এখন আপনি ওই যে যেমন তেমন করে যদি বলেন তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেছে, যে ও হ্যাঁ। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি বাবা? আশা করি এটা বোঝার জন্য আপনাকে আর রকেট সায়েন্স জানতে হবে না, আপনি খুব ইজিলি এটাকে কভার করতে পারবেন, তাই না? তাহলে আসেন আমরা একটু বাক্যটাকে লিখে ফেলি। তাহলে আমরা বলতে পারি, আমাদের একটা ড্রাফট ছিল আর কি, এবার আমরা ফাইনালে চলে যাচ্ছি। policeman works for the country, অথবা for the betterment of the country, for the welfare of his country, আমরা হিজও বলতে পারি, দাও বলতে পারি, এটা সমস্যা নাই। for the country, এইবার আমরা and দ্বারা যুক্ত করব, আমরা বলতে পারি and so does কোথা থেকে পাইলাম বাবা? ওই যে works থেকে, so does a farmer। তাহলে দেখছেন এই কত সহজে আমরা এটাকে, আপনার আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি খুব কঠিন মনে হলেও দেখেন কত সহজ একটা অনুবাদ। এইটার জন্য আপনাকে আর চুল ছিঁড়তে হবে না, খুব সহজে আপনি এই অনুবাদটা করতে পারবেন। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের আজকের এই অনুবাদটা আপনারা বুঝে ফেলেছেন। এইবার আমরা যদি এরকম করে আরো অনুবাদ করতে যাই, যেমন তুমি যেমন কঠোর পরিশ্রম করছো আমিও তেমনি কঠোর পরিশ্রম করছি। ধরে নেন আপনি আর আপনার ছোট ভাই দুজনেই বাসার জন্য অনেক কাজ করেন, বা দুজনেই কোনো একটা কাজে অনেক পরিশ্রম করেছেন। ও বলতেছে সারাদিন আমি কাজ করছি, সকাল থেকে কাজ করতেছি, তুমি তো করো না। তখন আপনি রাগ করে বলেন, এই এত চেঁচাইস না, এত পেঁচাল পারিস না, তুমি যেমন কঠোর পরিশ্রম করতেছো আমিও তেমনি কঠোর পরিশ্রম করতেছি। তাহলে আপনি দেখেন যখনই যেমন তেমনের বিষয়টা পাচ্ছেন, তখন আমি একদম ভেঙে দেখাই আপনাদেরকে। তাহলে আমি এটাকে ভেঙে দেখাই, তুমি কঠোর পরিশ্রম করছো, কি হবে? ইউ আর ওয়ার্কিং হার্ড। তাহলে আমরা ওয়ার্কিং না লিখে টয়লিং লিখতে পারতাম, and I am working hard। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো আর আছে, এখানে যে এম আসছে, হ্যাঁ আই এর জন্য তো এমই আসবে, আয়ের জন্য তো আর আসবে না। এটাকে আবার ডিফারেন্ট কিছু ভাবার দরকার নাই, কারণ দেখেন যে আর ওয়ার্কিং হার্ড, এম ওয়ার্কিং হার্ড, দুটোই বিভাগ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে আমরা কি করতে পারি? আমরা এটাকে এভাবে বলতে পারি, ইউ আর working hard and so am I। এখানে ওয়ার্কিং এর কোনো ভ্যালু নাই, আমরা অক্সিলারি ভার্ব ধরবো, অথবা and I am also, অথবা and I am too। তাহলে দেখছেন খুব সহজে যেমন তেমন যুক্ত বাক্য থাকলে আমরা কিভাবে অতি সহজে অনুবাদ করে ফেলতে পারি। আশা করি আমার ভাই বোনদের এই অনুবাদটা বুঝতে তেমন আর সমস্যা হওয়ার কথা না। এবার আপনাদের পালা। এবার আপনাদেরকে আমি একটা বাক্য দিচ্ছি, ধরে নেন এটা আমি কেটে দিলাম, 3 নাম্বার। আমি আপনাদেরকে একটা বাক্য দিচ্ছি যে সে যেমন তোমাকে ডেকেছিল,
আমিও তেমনি তোমাকে দেখেছিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে, মাই ডিয়ার লার্নার্স, আপনারা এই বাক্যটা লিখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি ইনশাল্লাহ ধরে ফেলতে পারবো যে আপনারা আমাদের এই যে ইজি যে ট্রান্সলেশন টেকনিক্স গুলোর ফার্স্ট যে টেকনিকটা এটা আপনি ধরে ফেলেছেন। এখন আপনাদের জন্য জাস্ট ছোট্ট একটা বিজ্ঞপ্তি বলতে পারেন। তো এখন আপনাদের জন্য ছোট্ট একটা তথ্য শেয়ার করছি আমি, সেটা হচ্ছে খুব শীঘ্রই আমাদের কিছু আপকামিং কোর্স আসতেছে। আমাদের যে নেক্সট কোর্সটা সেটা হচ্ছে গ্রামার ফর আইএলটিএস, ভার্সিটি অ্যাডমিশন এবং বেসিক টু অ্যাডভান্স যে এ টু জেড গ্রামার কোর্সটা রয়েছে সেটা আমরা এই বেসিক টু অ্যাডভান্স যে গ্রামার কোর্সটা রয়েছে এই কোর্সটাকে আমরা শুরু করব ইনশাআল্লাহ 25শে অগাস্ট থেকে। অর্থাৎ আজকে আমাদের 19 তারিখ, আমরা 25 তারিখ থেকে এই কোর্সটা শুরু করতেছি ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সটাতে যারা বিসিএস অথবা ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস প্রিলির প্রিপারেশন নিচ্ছেন, ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন যে আমার এ টু জেড বেসিক টু অ্যাডভান্স একবারে শুরু থেকে, অর্থাৎ একবারে এবিসিডি থেকে, ঠিক এবিসিডি বলবো না আমরা, একবারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরপরের অংশটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি এক্সটেনশন নাকি তিনটাই হতে পারে, একবারে বেসিক থেকে আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এটা সচেতন গার্ডিয়ান হলে তার জন্য এটা কাজে আসবে। আমাদের এই কোর্সটা আমরা তাহলে 25শে অগাস্ট থেকে শুরু করতেছি। ক্লাসটা হবে মূলত আমাদের রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 10টায়। যারা চাকরিজীবী আছেন চাইলে তারাও আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। এই কোর্স ফিটা হবে আমাদের মূলত 1200 টাকা। ওকে, তবে যারা আপনারা 22 তারিখের মধ্যে ভর্তি হবেন তারা জাস্ট 1000 টাকা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01917212236 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, এছাড়া যারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের জন্য অপেক্ষা করছেন, এটাও আমরা হয়তো 26 বা 27 তারিখে শুরু করব। সাথে এনটিআরসি এর ইংলিশ স্কুল লেভেলের রিটেন কোর্সটাও শুরু হচ্ছে। আর ইন্টারমিডিয়েটের ইংলিশ ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট অর্থাৎ বোথ পেপার, এই বোথ পেপারসের একটা কোর্স চালু হচ্ছে খুব শীঘ্রই, সাথে সাথে জুনিয়র ইংলিশের কোর্স। তো এই কোর্সগুলোতে যারা আগ্রহী আছেন, স্পেশালি যারা বেসিক টু অ্যাডভান্স এ টু জেড গ্রামার কভার করতে চাচ্ছেন, তারা আমাদের আপকামিং 15 আগস্টের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। পরবর্তী এই কোর্স আসতে আমাদের আরো মোটামুটি অনেক সময় লাগবে। সো এই বছরে মেবি এইটাই আমাদের হয়তো লাস্ট কোর্স। আমাদের সবগুলো ক্লাস স্মার্ট বোর্ডে হবে। ফেসবুকে আমরা সিক্রেট গ্রুপে ক্লাসগুলো লাইভ নিব। যারা জুমে যুক্ত হতে চান জুমেও ক্লাসগুলো করতে পারবেন। আর সবগুলো ক্লাস রেকর্ড থাকবে, আপনি চাইলেও ইনশাআল্লাহ পরবর্তীতে বারবার দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।